কারো ডাকে ঘুম ভেঙে গেল রোজার। সারাদিনের পর রাতের খাবার খেয়ে ঘুমে তলিয়ে গিয়েছিল সে। এরপর আর কিছু মনে নেই তার। কয়েকবার চোখ পিটপিট করে চোখ মেলে তাকালো রোজা। চোখের সামনে ভেসে উঠল সোহেলের মুখ। কিছুক্ষণ ভ্রু কুঁচকে কোথায় আছে তা বোঝার চেষ্টা চালালো রোজা। রোজাকে চোখ মেলে তাকাতে দেখেই মুখ খুলল সোহেল। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে ম্যাম, আপনাকে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন, স্যার ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছেন। সোহেলের কথাই খানিকটা অবাক হলো রোজা। সে কি ঘুমি এই 2 দিন কাটিয়ে দিল নাকি? মৃন্ময় তো বলেছিল 2 দিন পর ছাড়া হবে তাকে। তাহলে এখন রোজা বিস্মিত কণ্ঠে বলে উঠল, 2 দিন হয়ে গেছে মিস্টার টাকলা। জি না, 2 দিন হয়নি, তবে সমস্যাটার সমাধান হয়ে গেছে। আপনি এবার যেতে পারেন। প্লিজ ফ্রেশ হয়ে নিচে আসুন, আমাদের লেট হচ্ছে। আর হ্যাঁ, ডোন্ট কল মি টাকলা। কথাটা বলেই মুখ কালো করে বেরিয়ে গেল সোহেল। রোজার দেওয়া টাকলা নামটা পছন্দ হয়নি তার। সোহেলের মনে হচ্ছে রোজার এই টাকলা নামটা দেওয়ার জন্যই একদিনে চুল পড়া কয়েক গুণে বেড়ে গেছে তার। এইভাবে চলতে থাকলে রোজার ভাষ্য মতে সে অতি শীঘ্র টাকলা হয়ে যেতে পারে। মাথায় আসতো একটা খেলার মাঠ নিয়ে ঘোরা নিঃসন্দেহে একটি ভয়ানক ব্যাপার। আর সোহেল মনে প্রাণে এই ভয়ঙ্কর ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইছে। রোজা কিছুক্ষণ চুপচাপ বসে থেকেই অলস্যে ভাব নিয়ে উঠে দাঁড়ালো। আরও আধ ঘন্টা ঘুমাতে পারলে বেশ হতো, কিন্তু আপাতত তা সম্ভব নয় দেখে ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে গেল সে। প্রায় 15 মিনিট পর গোসল সেরে বেরিয়ে এলো। মৃন্ময়ের রুমে মেয়েদের কোনো প্রসাধনী না থাকায় বাধ্য হয়েই শুধু চুল আঁচড়ে নিচে নামতে হলো তাকে। খাবার টেবিলে বসে আছে মৃন্ময়। এক হাতে ফোন স্ক্রল করতে করতে অন্য হাতে খাবার খাচ্ছে সে। রোজা নামতেই সোহেল একটা হাসি দিয়ে চেয়ার টেনে দিল। রোজা চেয়ারে বসতেই খাবার সার্ভ করা হলো, কিন্তু এত কিছুর মাঝেও মৃন্ময় একবারও চোখ তুলে তাকালো না, যেন তার আশেপাশে রোজা নামের কেউ নেই, কেউ না। রোজা এক গ্লাস পানি খেয়ে সোহেলের দিকে তাকিয়ে বলে উঠল, মিস্টার সোহেল, আমার খাওয়া শেষ। আর থ্যাংক ইউ, আমি একাই চলে যেতে পারবো। আমাকে কি একটা রিক্সা বা সিএনজি ডেকে দিতে পারবেন প্লিজ? রিক্সার কি দরকার ম্যাম, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। নো থ্যাঙ্কস, সেলিব্রিটিদের গাড়িতে ওঠা আমার অভ্যেসে নেই। আই উইল ম্যানেজ। কথাটা বলেই উঠে দাঁড়ালো রোজা। এবার ও চোখ তুলে তাকালো না মৃন্ময়, ফোনের দিকে তাকিয়েই বলে উঠল, আপনাকে যেহেতু আমরা এনেছি, আপনাকে দিয়ে আসার দায়িত্বটা আমাদের। সোহেল আপনাকে ড্রপ করে দেবে। লেট হিম ডু দিস। মৃন্ময়ের কথা শুনেও না শোনার ভাব নিয়ে দরজার দিকে হাঁটা দিল রোজা। তার পেছনে গেল সোহেল। মৃন্ময়ের খাওয়া ইতিমধ্যেই শেষ। বাম হাতে ফোনটা নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই চোখ পড়ল রোজার ভেজা চুলে। হাঁটুর একটু উপর অবধি লম্বা ঘন চুল। মৃন্ময়ের চোখগুলো ক্ষণিকের জন্য আটকে গেল চুলের প্রতিটা ভাঁজে ভাঁজে। রোজা দরজা আড়াল হতেই একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল মৃন্ময়। সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে আজকের কাজের শিডিউলগুলো নিয়ে চিন্তা করতে লাগলো সে। সে চিন্তাগুলোর মাঝেও গুটি গুটি হয়ে আবার অচিন্তা নাড়া দিতে লাগলো বারবার। রোজার সেই ঘুমন্ত মুখ আর ওর ওই লম্বা চুলের চিন্তা, এক মিষ্টি বেদনার চিন্তা। প্রিয়ন্তীর বাসার সামনে আসতেই এক ঝাঁক হিংস্র মানুষ চোখে পড়ল আরুর। সবার হাতেই লাঠি, বন্দুক, আরও কত কি। আরুর ধুর ধুরো পায়ে আর একটু সামনে যেতেই ছেলেটা অদ্ভুত চোখে তাকাতে লাগলো। তাদের সবার চোখেই হিংস্রতা ভরা লালসা। আরু এবার বেশ ভয় লাগছে। দু চোখ চারপাশে শুধু রাফিনকেই খুঁজছে সে। তার বিশ্বাস রাফিন থাকতে তার কোনো ক্ষতি হতেই দেবে না, কিছুতেই না। আরও কিছু হেঁটে যেতেই ছেলেদের সিটি আর অকথ্য ভাষায় কান ঝালাপালা হয়ে এলো আরুর। অসহায় চোখে এদিক ওদিক তাকাতেই রাফিনকে চোখের সামনে পড়ল তার। একটা কালো গাড়ির দরজা খুলে বসে আছে রাফিন।
কফি কালারের শার্টের সাথে কালো জিন্স পরেছে সে। রাফিন এর সাদা শরীরের কালোটা বেশ ফুটে উঠেছে, হাত দুটো গুটানো আর উপরের দুটো বোতাম খোলা, পায়ে ব্ল্যাক স্পোর্টস স্ক্যাটস আর হাতে ব্ল্যাক ওয়াচ। সিল্কি চুলগুলো আজ কপালে এসে পড়েছে, ডান হাতে সিগারেট আর চোখে সানগ্লাস। রাফিনকে দেখে যেন আবারও নতুন করে প্রেমে পড়ে গেল আরু। সব ভয় ডর ভুলে দৌড়ে গিয়ে রাফিনের সামনে গিয়ে দাঁড়ালো, হাঁপাতে হাঁপাতে কোমরে হাত রেখে বলে উঠল। হ্যালো মিস্টার ভিলেন। এমন একটা পরিবেশে কোনো মেয়ের কণ্ঠ শুনে চমকে উঠল রাফিন। চোখ মেলে তাকিয়েই আরুকে দেখেই অবাক হলো সে। এই মেয়েটা সবসময় কোথা থেকে দৌড়তে তার সামনে এসে পড়ে কে জানে। মেয়েটা কি পাগল নাকি? এসব কিছু ভাবতে ভাবতে আবার ও চোখ বুজে জ্বলন্ত সিগারেটে টান দিল সে। এই মেয়েকে পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। যে মেয়ে এমন একটা রামচর খেয়েও পরের দিন দৌড়ে দৌড়ে সামনে এসে দাঁড়াতে পারে, তার সাথে কি করা যেতে পারে জানা নেই রাফিনের। সাধারণ একটা মেয়ে এত সাহস কি করে হতে পারে? খারাপ মেয়েরাও যে রাফিনকে দেখে ভয়ে কাঁপে, সেখানে এই মেয়ে তার মতো একটা গ্যাংস্টারের একটা মেয়ে ক্রমাগত ডিস্টার্ব করছে আর সে কিছুই করতে পারছে না। কথাটা ভেবেই অবাক হলো রাফিন। এই যে মিস্টার, ঘুমিয়ে গেলেন? আরুর কথাই আবারও চোখ মেলে তাকালো রাফিন। শটান উঠে দাঁড়িয়ে আরুর হাত টেনে গাড়ির সাথে চেপে ধরলো সে। চারপাশে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাফিন সেদিকে রাগী চোখে তাকাতেই ধীরে ধীরে সরে পড়ল সবাই। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল ও মুগ্ধ চোখে তাকিয়ে আছে আরু। কোনো গ্যাংস্টার তাকে গাড়ির সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে তা তার কাছে মোটেও অস্বাভাবিক লাগছে না। নিজেকে কোনো মুভির হিরোইন মনে হচ্ছে তার। আরুকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে এক রাশ বিরক্তি আর রাগ নিয়ে বলে উঠল রাফিন। কি চাও তুমি? মাথায় সিট আছে নাকি? তোমার কোনো ধারণা আছে তোমার সাথে ঠিক কি কি করতে পারি আমি? কি করতে পারেন সেটা পরে শুনবো, আগে সরি বলুন। সরি? ওয়াই? কাল যে আমায় চড় মারলেন তাই সরি বলবেন। জানেন কতটা খারাপ লেগেছে আমার। এবার ঝটপট সরি বলুন তো আমায়। আরে ম্যাড, সরি? আর আমি? রাফিন চৌধুরী কখনো সরি বলে না। এনিওয়ে, তুমি আমার পিছনে ঘুরছো কেন? উদ্দেশ্য কি তোমার? বলেছিলাম না আমার আশেপাশে আসবে না, শেষ করে দিব। কি বলেনি? বলেছেন, বাট কি করার বলুন। আমি যেখানেই যাই আপনি আমার সামনে এসে পড়েন। এনিওয়ে, এই রঙের শার্টের কিন্তু চরম রকম হ্যান্ডসাম লাগছে আপনাকে, একদম চকলেট বয়। আরুর সাহস দেখে হতবাক হয়ে যাচ্ছে রাফিন। এই মেয়েটা তাকে ভয় পাচ্ছে না কেন বুঝতে পারছে না সে। রাগে শরীর জ্বলে যাচ্ছে ওর। নিজের রাগ সামলাতে না পেরে আরুকে আরো শক্ত করে চেপে ধরলো রাফিন। নিজের সবটা ওজন ওর উপরে ছেড়ে দিয়ে হাতের সিগারেট চেপে ধরলো আরুর গলায়। আরুর চোখ মুখ খিচে চিৎকার দিয়ে উঠলো। সেই দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠলো রাফিন। বলেছিলাম না দূরে থাকো, জাস্ট স্টে এনি ফ্রম মি। মনে থাকে না তাই না? এবার থেকে মনে থাকবে। আবার যদি দেখি তো সারা শরীর জ্বালিয়ে দেব। মাইন্ড ইট। রাফিনের কথাগুলো শেষ হতেই আরুর গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। ধরা গলায় বলল, জ্বলছে খুব, আমাকে একটু পানি দিবেন? শরীরে জ্বর তো, বারবার গলা শুকিয়ে আসছে। আপনি সরুন না প্লিজ, নিঃশ্বাস নিতে পারছি না আমি, প্লিজ সরুন। রাফিনের এতক্ষণ খেয়াল হলো মেয়েটার শরীরে সত্যিই খুব জ্বর। আরুকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো রাফিন। গাড়ি থেকে পানির বোতলটা নিয়ে অন্যদিকে তাকিয়ে বোতলটা এগিয়ে দিল সে। আরু কাঁপা হাতে এক ঢোক পানি খেয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, আপনি আজ তো একটা অসুখ মিস্টার ভিলেন। আপনার সাথে দেখা হওয়ার পর ভীষণ কষ্ট হয়, তবু দেখুন বারবার এত কষ্ট পেতেই ছুটে আসি। কথাটা বলে বোতলটা গাড়ির উপরে রেখে প্রেমন্তীর বাসার দিকে হাঁটা দিল সে। ওর গলার দিকটা জ্বলে যাচ্ছে খুব, মাথাটা এমন ভারী ভারী লাগছে কেন বুঝতে পারছে না। ওর জ্বরটা নিশ্চয়ই বেড়েছে খুব। কিছুটা এগিয়ে এই পা দুটো টলে উঠলো আরুর। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই সামনে নিল। রাফিন ব্যাপারটা দেখেও উল্টো ঘুরে দাঁড়ালো। আরুর হাঁটতে পারছে না,
আরও হাঁটতে পারছে কি পারছে না তাতে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই তার। কেন থাকবে? সে যে খারাপ মানুষ, খারাপ মানুষের যে মায়া থাকতে নেই। নির্দয় আর মায়া এই দুটো তো উল্টো স্রোতের ধারা, এই ধারাগুলো কখনোই মিশতে পারে না, কিছুতেই না। প্রিয়ন্তীর বাসায় ঢুকেই অজ্ঞান হয়ে গেল আরু। একা বাসায় অসুস্থ আদুকে নিয়ে ভয়ে জড়সড় হয়ে বসে আছে সে। গলার দিকে ব্যান্ডেজ করে দিয়েছে, কিন্তু এত জ্বর, এই জ্বর কিভাবে নামবে প্রিয়ন্তীর? মাথা কাজ করছে না তার। এইদিকে ভাবি ও ফোন দিয়েই চলেছে ক্রমাগত। কি করবে, কি বলবে, কিছুই ভেবে পাচ্ছে না সে। অবশেষে এক বুক সাহস নিয়ে ফোনটা রিসিভ করলো সে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল লীনা। হ্যালো আরু, কই তুই বোন? 4 ঘন্টা হয়ে গেছে বের হয়েছিস, ফোনটাও তুলছিস না। আমার টেনশন হয় না বুঝি? ভাবি, আমি প্রিয়ন্তী। প্রয়ন্তী তুমি? আরুর ফোন তোমার কাছে কি করে? আসলে আরও হাঁটতে হাঁটতে আমাদের বাসায় চলে এসেছে। এখানে এসেই সেন্স হারিয়েছে ও। জ্বরটাও খুব বেশি। কি করব কিছুই বুঝতে পারছি না আমি। কি বলছো এসব? হ্যাঁ তো দূর, আমি এক্ষুনি আসছি। না না ভাবি, এদিকে গন্ডগোল হচ্ছে। রাফিন চৌধুরী গুন্ডারা মল ভাঙচুর করছে। আপনি আসবেন না প্লিজ, এতে বিপদ আরও বাড়বে। তার থেকে বরং জ্বর নামানোর কিছু একটা ওয়ে বলুন, আমি চেষ্টা করে দেখি, তারপর সব স্বাভাবিক হলে না হয় আসবেন। টিনা প্রিয়ন্তীকে সব বুঝিয়ে দিলেও ওর মনটা ছটফট করছে খুব। তার বোনটা ওখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে আর ও হাত গুটিয়ে বাসায় বসে আছে, কিছুই করতে পারছে না সে, কিচ্ছুটি না। এইটা কি মেনে নেওয়া যায়? আরিফও ফোন তুলছে না। এই ছেলেটা এতটা কেয়ারলেস কেন বোঝে না লীনা। ফোনটাও তোলার সময় নেই তার। অসহ্য, একদম অসহ্য। বাবার ঠিক সামনে চেয়ার টেনে বসে আছে রোজা। বাবা চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে আছেন। রোজা জানে বাবা রেগে আছেন, তবুও সাহস নিয়ে বলে উঠল সে। সরি বাবা, বাট আই ওয়ান্ট টু বি আ জার্নালিস্ট। কোনো সুপারস্টারের পেছনে দৌড়ানো টাইপস জার্নালিস্ট নয়, তোমার মতো ইনভেস্টিগেটর জার্নালিস্ট হতে চাই বাবা। ছোট থেকে তোমার মুখে যেই প্রশান্তির ছায়া দেখে আসছি, সেই ছায়াটা আমিও পেতে চাই। মৃত্যু তো একদিন আসবেই বাবা। আমি এখন মরে গেলেও তো তুমি ধরে রাখতে পারবে না বাবা। নিজের জীবন নিয়ে যেখানে ভয় করছো না, সেখানে আমার জীবন নিয়ে এত ভয় কেন বাবা? আমি তোমার দুর্বলতা হয়ে বাঁচতে চাই না বাবা, তোমার স্ট্রেংথ হয়ে বেঁচে থাকতে চাই। প্লিজ বাবা, প্লিজ। বাবা এবার চোখ তুলে তাকালেন। রোজার চোখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করতেই করুণ স্বরে বলে উঠল রোজা। প্লিজ বাবা, ইটস মাই ড্রিম, মাই প্যাশন, মাই এভরিথিং। আমি অন্য কিছুতে কনসেন্ট্রেট করতে পারবো না বাবা, প্লিজ। ওকে, তুমি জার্নালিজমে যাবে, বাট তার জন্য তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। এটা তোমার স্বপ্ন হলে নিজেকে প্রমাণ করতে হবে তোমায়। সত্যি, তোমার স্বপ্নে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। আমি এখন একজন বাবা নই, একজন সম্পাদক হিসেবে বলছি, নিজের টাস্ক কমপ্লিট করতে হবে তোমায়। যদি সফল হতে পারো তো আমার অফিসের একটা চেয়ার তোমার, মিস রোজা। কি টাস্ক বাবা? আই উইল ডু ইট। এটুকুই বলতেই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে এলো তীর্থ। মুখ কাচুমাচু করে বলে উঠল, সরি আঙ্কেল, অ্যাকচুয়ালি রোজার সাথে আমিও আছি, আমারও একটা ব্যবস্থা করুন প্লিজ। টাস্কটা কি শুনে নাও। ব্যবসাটা তোমাদের দুজনের ফলাফলের অবস্থার উপর নির্ভর করবে তীর্থ। বাবা উঠে গিয়ে একটা পর্দা সরালেন। পর্দার পেছনে রাখা বোর্ডটাতে বড় করে লিখলেন আহমেদ ফয়সাল। তারপর ওদের দিকে ঘুরে বললেন, নামটা শুনেছ কখনো? দুইজনেই এক তালে মাথা নড়ল, যার অর্থ শোনেনি। বাবা এবার বাঁকা হেসে টেবিলের উপর দুটো ছবি রেখে বলে উঠলেন, ইনি আরিয়া আহমেদ ফয়সাল, এক যুগের আগের বিখ্যাত কণ্ঠশিল্পী। রাদীবের কথাই বিস্মিত হলো তীর্থ। বিস্ময় নিয়ে বলে উঠল, ইনি এক যুগ আগের বিখ্যাত কণ্ঠশিল্পী হলে
আমরা তাকে চিনি না কেন? ইভেন নামটাও শুনিনি। 12-14 বছর আগে শিল্পী হলেও তো এখন পরিচিত মুখ হওয়ার কথা, তাই না? গুড কোয়েশ্চেন্স ইয়াং ম্যান। আরিয়া প্রায় 14 বছর আগে হঠাৎ করে গুম হয়ে যায়। অনেকের ধারণা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার, কিন্তু একজ্যাক্ট তথ্য কারোরই জানা নেই। তিনি আদৌ বেঁচে আছেন নাকি সত্যি মারা গেছেন তাও জানা নেই কারো। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? রাদীপের কথার উত্তরে দুজন এই জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল। কি? আরিয়া হারিয়ে যাওয়ার বা গুম হয়ে যাওয়ার পর কেউ একজন নাটকীয়ভাবে মিডিয়া জগৎ থেকে তার নামটা মিশিয়ে দিয়েছে। তার কাজ, তার গান, এভরিথিং, সবকিছু 1-2 বছরের মধ্যেই হাওয়া। এটা অবশ্যই সন্দেহের একটা বিষয়। আমাদের সময়কার এত বড় একটা শিল্পীর নাম এখন গুনতির মধ্যেও আসছে না, আর তাতে কারো মাথা ব্যথাও নেই। কিন্তু কেন? এই কেন এর উত্তরটা তোমাদের খুঁজে বের করতে হবে। আরিয়ার হারিয়ে যাওয়ার পেছনে গল্পটাও খুঁজে বের করতে হবে তোমাদের। তীর্থ আর রোজা একে অপরের দিকে তাকালো। এটা তাদের দুজনের জন্যই একটা বড় সুযোগ, কিন্তু কোথা থেকে শুরু করবে তারা? রোজা একটা শ্বাস নিয়ে বলে উঠল। মিস্টার আরিয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোথায় থাকেন বা কিছু? আরিয়া হলো সুপারস্টার আরিয়ান মৃন্ময়ের বাবা। আরিয়ান মৃন্ময় এখন যে বাড়িতে থাকছে ওখানেই থাকতো আরিয়া ফয়সাল। আমার ধারণা মতে মৃন্ময় একজন ট্যালেন্টেড ছেলে। সে এতদিনেও নিজের বাবার এমন পরিণতির কারণ খুঁজে না নিতে হতেই পারে। সো আরিয়ান মৃন্ময় বাড়ি এখন তোমাদের টার্গেট হওয়া উচিত। কিভাবে করবে সেটা নিতান্তই তোমাদের ব্যাপার। আই জাস্ট ওয়ান্ট দি পজিটিভ রেজাল্ট। কথাটা বলেই বেরিয়ে গেল রাদীপ। তীর্থ আর রোজা ঢোক গিলে নিয়ে একে অপরের দিকে তাকিয়েই বলে উঠল। আবার মৃন্ময়? নো! তীর্থ বিছানায় বসে আছে আর রোজা সারা রুমময় পায়চারি করছে। তীর্থ কিছুক্ষণ চুপ থেকে চোখ মুখ কুঁচকে বলে উঠল। সালার, এই মৃন্ময়ের জন্য কতগুলো বাঁশ খেতে হলো আমাকে। আবারও তোর বাপে সেই আগাই বাঁশটি ঢুকিয়ে দিল। সালার জীবনটাই এখন বাঁশময়। শাট আপ প্লাস্টিক! এইসব ফাউল কথা বাদ দিয়ে চিন্তা কর কি করে মৃন্ময়ের বাড়িতে ঢোকা যায়। একটা কাজ কর, মৃন্ময়ের বিয়ের মাধ্যমে জানার চেষ্টা ওই বাড়িতে রিসেন্টলি কোনো কাজে লোক, অ্যাসিস্ট্যান্ট বা সিকিউরিটি অফিসার লাগবে কিনা। আজব! আমি কিভাবে? মোবাইল নাম্বার আমি দিচ্ছি, নয়তো ওর ল্যাপটপ হ্যাক কর। তুই না হ্যাকিং মাস্টার, আর তোষার ভাই তো কম্পিউটার ইঞ্জিনিয়ার। সো ভাইয়ের কাছ থেকে একটু ফেভার তো দিতেই পারিস, তাই না? রোজার কথাই তীর্থ বাঁকা হেসে ফোন হাতে বেরিয়ে গেল। চারটা মানুষ এই মনে চলছে চার ধরনের খেয়াল। কেউ কারো ভালোবাসায় ডুবে মরছে, তো কেউ নিজের অস্বস্তি লুকাচ্ছে, কেউ তার স্বপ্নের পথে হাঁটার কল্পনায় মর্ত, তো কেউ স্বপ্নকে ভেঙে অব্যর্থ এক দুর্গ তৈরির চেষ্টায় ক্লান্ত। কারো জানা নেই চারজন যুবক যুবতীর ভবিষ্যৎ, তাদের শেষ পরিণতি কি হবে, তাদের শেষ অপেক্ষা। দরজা ঠেলে ঢুকে গেল তীর্থ। অফিস রুমে টেবিলের একটা কাগজ রাখতে রাখতে বলে উঠল সে। আরিয়ান মৃন্ময়ের বাড়িতে দুজন লোক লাগবে রোজা। একজন বাড়ির কাজের লোকের উপর নজরদারির জন্য, অন্যজন সিকিউরিটি চিফের অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা সেখানে যাব কিভাবে? সোহেল আমাদেরকেই কেন সিলেক্ট করবে? হোয়াই? আমাদের এ সম্পর্কে কোনো কোয়ালিফিকেশন নেই। রোজা চেয়ারে বসেছিল, তীর্থের কথায় উঠে দাঁড়ালো। হাতের মার্কার পেনটা ঘুরাতে ঘুরাতে হোয়াইট বোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো। তীর্থের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল সে। কোয়ালিফিকেশনের বাইরেও কয়েকটা শব্দ এখনো বাংলাদেশে আছে তীর্থ, আমরা সেই ওয়ার্ডগুলো কাজে লাগাতে পারি। মানে? রোজা এবার বোর্ডে বড় করে কোয়ালিফিকেশন শব্দটা লিখে অ্যারো চিহ্ন দিয়ে পাশে লিখলো। মানবতা, স্বজনপ্রীতি, টাকা। লেখাগুলো দেখে তীর্থ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল।
এসব কোনো কাজে দিবে বলে মনে হয় না রোজা। আমরা সোহেলের কোন বইয়ের জামাই যে সে স্বজন প্রীতি দেখাবে আর আসছে টাকার কথা, সেদিকেও পসিবল নাই। বিকজ আমার মনে হয় না সোহেল টাকা খাবে। সে নিজেই মৃন্ময় ভক্ত, ওরে না হিতে বিপরীত হয়ে যায়। আর মানবতার কথা তো বাদই রে। আমরা সেকেন্ড অপশনটা চুজ করব তীর্থ। সেকেন্ড অপশন? পাগল হলি তুই? স্বজন প্রীতি কিভাবে? বাংলাদেশে আত্মীয় বানাতে বেশি সময় লাগে না রে বন্ধু, বেশি সময় লাগে না। কিন্তু সোহেলের ল্যাপটপ তো হ্যাক করেছিলি, ওর ডিটেলসে কোনো গার্লফ্রেন্ড বা বউ খুঁজে পেলি না? পেয়েছি তো, নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের বাংলা ডিপার্টমেন্টের মনিকা। মনিকা? তোর 2 মিনিটে মেয়ে পটানোর গুণটা যে এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে ভাবতে পারিনি আমি। ইউ মিন মনিকা? ইয়েস, আমাদের নেক্সট টার্গেট মনিকা। মালিহা জানতে পারলে? আই উইল ম্যানেজ ডুড। তোর কাজ হলো মনিকাকে পটিয়ে সোহেলকে তোর চাকরির রেফারেন্স দিতে বাধ্য করা, ব্যাস খেল্লা ফাতে। তা তো ঠিক আছে, বাট হাউস ম্যানেজমেন্টের জবটা? ওটা আমি দেখে নেব, কিন্তু এর জন্য বাড়ির ভেতরে কে কে থাকে, তাদের নাম, কাজ, অবস্থান জানাটা খুব জরুরি। কথাটা বলেই চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো তীর্থ। প্রজেক্টর ঠিক করে অন করে দিতে স্ক্রিনে ভেসে উঠল মাঝবয়স্ক একজনের ছবি, তার সাথে ডিটেলস। তীর্থ মার্কার পেন দিয়ে ডিটেলসগুলো প্রফেশনালদের মতো করে ব্যাখ্যা করতে লাগলো। এর নাম রহিজ উদ্দিন, বয়স 55, বাড়ির ড্রাইভার, গ্রামের বাড়ি সোনাপুকুর, বেতন 8,000 টাকা। বাগানের পাশে চিলেকোঠায় অন্যান্য কাজের লোকেদের সাথেই থাকে সে। আর এই ব্যক্তির নাম আসমত মিয়া, বয়স 40-45, ইনিও ড্রাইভার, বাড়ি বিজয়পুর, বেতন 9,000। সেও চিলেকোঠাতেই থাকে। ইনি হলেন রহমত আলী, বাড়ির সবচেয়ে পুরাতন কাজের লোক। বাজার আর বাগান দেখাশোনার দায়িত্ব ওনার। প্রথমত উনি মৃন্ময়ের খুব প্রিয় একজন লোক। ছোটবেলা থেকেই মৃন্ময় ওনার সঙ্গ পেয়ে আসছেন। বাড়ির অন্যান্য কাজের লোক, ইভেন সোহেলও তাকে সমীহ করে চলে। বয়স 65, সবার কাছে রহিম চাচা বলেই পরিচিত উনি। থাকেন মেন বাড়ির নিচের তলার ডান দিকের 3 নম্বর ঘরে। ইনি হলেন জাবেদা খাতুন, বাড়ির আয়া, আর বাড়ি গাজীপুর, বয়স 47, বেতন 5-6 হাজার টাকা। সেও মেন বাড়িতে নিচতলার 2 নম্বর রুমে থাকেন। ইনি আবিদুল হাসান, বাড়ির চিফ সেই, রান্নার সকল দায়িত্ব ওনার। বয়স 50, বেতন 40,000 টাকা। ওনার বাড়ি রংপুর। উনি একজন প্রফেশনাল শেফ, থাকেন নিচতলার বাম পাশের 2য় রুমে। আকরাম মিয়া, বাড়ির অ্যাসিস্ট্যান্ট শেফ, বয়স 55, বাড়ি নোয়াখালী, বেতন 20,000 টাকা। থাকেন ডান পাশের 2য় রুমে। আরিফুল ইসলাম আরিফ, বাড়ি সিকিউরিটি চিফ, বয়স 29, বেতন 50,000 টাকা। বাড়ি কলাবাগান। আদ্র হোসেন, বয়স 28, ইনি হলেন মৃন্ময়ের চিফ বডিগার্ড। বাহ, এত তাড়াতাড়ি এত ইনফরমেশন কিভাবে? আরে সোহেলের ল্যাপটপেই সবার লিস্ট ছিল। হয়তো প্রতি মাসে মৃন্ময়কে কাজে রিভিউ দেয় সে, সেখান থেকেই পেয়ে গেছি। এবার প্ল্যান বল, কাজে লেগে যেতে হবে। 8:30 বাজতে চললো, আমাদের হাতে সময় খুব কম। তুই মনিকাকে ম্যানেজ কর। আমার টার্গেট রহিম চাচা, ওনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিজের সাইডে আনতে পারলেই হলো। ওনার বাজারে যাওয়ার টাইমটা জানতে হবে শুধু। তোকে মৃন্ময় চিনে ফেলবে না? আঙ্কেল কিন্তু বলেছে হি ইজ এন ইন্টেলিজেন্ট বয়, সো বি কেয়ারফুল। আরে এমনি যাব নাকি, পুরো গেট আপ চেঞ্জ করেই যাব। তুই জানিস আমি কণ্ঠ চেঞ্জ করেও কথা বলতে পারি। তবু না হলে বেশি করে আইসক্রিম খেয়ে গলা ভেঙে ফেলবো। তাছাড়া রহিম চাচা তো আমায় চিনে না। ওনার সামনে আমি হব এলিনা সরকার। তীর্থ আর রোজা দুজন দুজনের দিকে একবার তাকিয়ে নিয়েই উঠে দাঁড়ালো। অনেক কাজ বাকি তাদের। যদিও তীর্থ কাজটা তার কাছে খুব সহজ, তবুও কেমন নার্ভাস ফিল করছে সে। এতদিন মেয়েদের বিএফ হওয়ার জন্য ফ্লটিং করতো, আজ এই জার্নালিজমের প্যারায় অন্যের জিএফ ভাই হওয়ার জন্য ফাইটিং করতে হচ্ছে। আহ, কি হতাশা।
ছাদে দাঁড়িয়ে আছে আরু। জ্বরটা কম হলেও শরীরটা বেশ দুর্বল তার। সেদিন রাতেই প্রায় 12টার দিকে আরুকে বাসায় আনিয়েছিল লীনা। গলার ব্যান্ডেজে আলতো হাত ছুঁয়ে দিয়ে দুর্বল পায়ে পায়চারি করতে করতে রাফিনের কথাই ভাবছে সে। পেপারে রাফিনকে নিয়ে ছাপা একটা বড় খবর দেখে অনেকটা বিস্মিত হয়েছে আরু। রাফিনের গার্লফ্রেন্ড বা ওয়াইফ ছিল বা আদেও আছে কিনা তা সে সম্পর্কে জানা নেই কারো। তবে মাঝে মধ্যেই তার বাসা থেকে কিছু অন্ধকার জগতের মেয়েদের বেরিয়ে আসতে দেখা যায়। তারা সেখানে কি করে সে সম্পর্কে কেউ জানতে পারেনি এখনো। বিষয়টা দেখে আরুর বেশ মন খারাপ হচ্ছে। তার জানতে ইচ্ছে করছে মেয়েগুলো বাড়ির ভিতরে করেটা কি। উল্টোপাল্টা কিছু করে না তো। এই মন খারাপ করার বিষয়টার সাথে সাথেই একটা বিস্ময়কর বিষয়ও জানতে পেরেছে সে। তা হলো রাফিন একজন ডাক্তার। আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো বেশ কয়েকটি দেশ থেকে দারুণ কিছু ডিগ্রি অর্জনের কথাও লেখা আছে পত্রিকায় এই অংশটুকু বেশ কয়েকবার পড়েছে আরু। রাফিন যে একজন সার্জেন্ট বিশ্বাসই করতে পারছে না আরু। শুধু তাই নয়, এই গুন্ডার নাকি নিজের একটা হাসপাতালও আছে যেখানে প্রতি শনিবার করে সার্জারির জন্য যায় সে। 2টো এতিমখানা আর একটা বৃদ্ধাশ্রমও চালাচ্ছে তার খরচে। আর্টিকেলটা পড়ে বেশ অবাক হয়েছে সে। আরগুলো নয় বাদিয়ে দিলাম, বাট সার্জারি, লাইক সিরিয়াসলি? এই গুন্ডার যে রাগ দেখায় তা দেখা যাবে অপারেশন থিয়েটারে রোগীকে থাপ্পড় বা ধমক মেরেই অজ্ঞান করে ফেলেছে। এক্সট্রা আর ইঞ্জেকশন বা লাগছে না। কথাগুলো ভেবে বিড়বিড় করতে করতে একটা কথা মনে হতেই লাফিয়ে উঠল সে। ওর কিছুটা দূরে চেয়ার টেনে বসেছিল লীনা। ওর হঠাৎ লাফিয়ে ওঠায় চমকেই হাত থেকে বই পড়ে গেল তার। বইটা তুলে নিয়ে ভ্রু কুঁচকে অবাক চোখে বলে উঠল সে। ওভাবে লাফালি কেন? না মানে হলো কি, শরীরটা তো খারাপ, তাই ভাবছি ডাক্তার দেখানো উচিত। হুটহাট এমন জ্বর ওঠা তো ভালো লক্ষণ নয়, তাই না? তা ঠিক, কিন্তু এটা লাফানোর মতো কি হলো বুঝলাম না। এনিওয়ে, তোর ভাইয়া এলে তার সাথে ডক্টর দেখে আসিস আজ। না না না, ভাইয়া কেন যাবে শুধু শুধু? তো কাকে যেতে বলছিস? আমি? এ মা, তুমিও নো? প্রিয় 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 তো যাচ্ছে আজ ডাক্তার দেখাতে, আমি বরং তার সাথেই যাই। ওর তো প্রচুর মাথা ব্যথার সমস্যা, আর ডাক্তারটাও নাকি সেই। তো তুই এখন প্রিয়ন্তীদের বাসায় যেতে চাচ্ছিস? নো, সেই চিন্তা বাদ দে। এই অবস্থায় ওদের বাসায় তোকে যেতে দিব না আমি। আরে বাবা, আমি যাব কেন? প্রিয় নিজেই আমাকে নিয়ে যাবে। বাসার সামনে থেকে রিক্সায় উঠবো আর হসপিটালের সামনে গিয়ে নেমে পড়বো। সিম্পল। প্লিজ জয়। উল্টোপাল্টা কিছু করবি না তো? একদমই না। আচ্ছা তবে যা। টিনার অনুমতি পেয়ে আরুর নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সামলে নিল সে। অতি খুশি আবার দুঃখের কারণ না হয়ে যায়। তাই এই খুশির ঝুলি সামলে রেখে প্রিয়ন্তীকে ফোন লাগালো সে। কয়েকবার কেটে যাওয়ার পর ফোন ধরলো প্রিয়ন্তী। হ্যালো। ওই হারামি, কই থাকিস? আমি কত এক্সাইটমেন্ট নিয়ে কল করেছিলাম, এক্সাইটমেন্টের কতটুকু কমে গেল আমার সেটা। ফোন সাইলেন্ট ছিল। এনিওয়ে বল, কি এত এক্সাইটমেন্টের কথা? সারা জিন্দেগিতে তোর ফোন সাইলেন্টই থাকবে। দেখা যাবে আমি যদি হঠাৎ কোনো দিন মরেও যাই, তাহলে তোর ফোনের সাইলেন্ট বিড়ম্বনায় তুই সেই খবরটাও পেলি না। এনিওয়ে, রেডি হয়ে আমাদের বাসায় চলে আয়, ডাক্তারের কাছে যাব। ডক্টরের কাছে যাবি ভালো কথা, কিন্তু আমি কেন? তুই কেন সেটার ব্যাখ্যা দেওয়ার মুড আপাতত আমার নেই। সো তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসায় আয় ইমিডিয়েটলি। কাল যাই? নো, আজ শনিবার, আজই যেতে হবে, নয়তো আবার 1 সপ্তাহ পরে। আর এতদিন ওয়েট করা আমার পক্ষে অসম্ভব। সো আজ এক্ষুনি যাব, তাড়াতাড়ি আয়। রাফিনের হসপিটালের রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছে আরু আর প্রিয়ন্তী। প্রিয়ন্তীর মুখে এক রাশ বিরক্তি। কাছের হসপিটাল রেখে এত দূরে আসার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। হসপিটালের রিসেপশনিস্ট একজন হাসি খুশি সুন্দরী তরুণী। হাসি ছাড়া কোনো কথা বলতে হয়তো
শেখায়নি এই মেয়েটাকে কেউ। আরুও মেয়েটিকে কপি করে হাসি মুখে বলে উঠল, এক্সকিউজ মি, ইয়েস ম্যাম, হাউ ক্যান ইউ হেল্প ইউ? ডক্টর রাফিন চৌধুরীর কেবিন কোন দিক দিয়ে একটু বলতে পারবেন? ইয়েস ম্যাম, ডক্টর রাফিনের কেবিন 3rd ফ্লোরের লাস্ট সাইডে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাম। আরু প্রিয়ন্তীকে নিয়ে ঝটপট লিফটে উঠে গেল। 3rd ফ্লোরে গিয়ে রাফিনের কেবিনের সামনে দাঁড়াতেই বিস্ময় নিয়ে বলে উঠল প্রিয়ন্তী, তোর না জ্বর? তো তুই তোর সার্জেনের কাছে যাচ্ছিস কেন? সার্জেনরা কি জ্বরের চিকিৎসা করে নাকি ডাফার? করে রে করে, রাফিন চৌধুরী জ্বরের চিকিৎসাও করে। এখন কথা হলো ঢুকবো কেমনে? অ্যাপয়েন্টমেন্টটা তো নেই। রাফিন চৌধুরীকে দেখতে হলে নাকি 2 সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আচ্ছা, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ? দরজায় দাঁড়িয়ে থাকা আহাম্মকের হ্যানত্যান জিজ্ঞেস করে একটু বিজি রাখবি। কেন বলতো? মতলব কি তোর? সেটা একটু পরেই দেখতে পাবি, আগে তো চল। প্রিয়ন্তী আর আরু কিছুটা এগিয়ে যেতেই লোকটি তাদের দিকে তাকালো। প্রিয়ন্তী ইনোসেন্ট ফেস নিয়ে হসপিটালের কোনো মেডিসিন ডক্টর আছে কিনা, থাকলেও কখন বসে, এসব জিজ্ঞেস করতে লাগলো। লোকটি প্রিয়ন্তীর কথায় মনোযোগ দিতেই হুট করেই দরজা টেনে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল আরু। রাফিন একটা ফাইল চেক করছিল। হুট করেই দরজায় এত জোরে শব্দ হওয়ায় চমকে উঠল সে। মাথা তুলে সামনের দিকে তাকাতেই এক রকম ঝটকা খেল সে। আরুর পিছন ফিরে রাফিনকে দেখে দাঁত কেলিয়ে হেসে উঠল। ঝটপট টেবিলের সামনে দাঁড়িয়ে বলে উঠল সে, বুঝতে পারি ডক্টর? রাফিন কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরু বুঝতেই পারছে না রাফিনের মাথায় ঠিক কি চলছে। সত্যি সত্যিই তার শরীর জ্বলিয়ে দেবে না তো রাফিন?